जवाकुसुमा संकाशा काश्यपेयां महादुती धन्तारीं सर्वपापघ्ना प्रणोतस्मि दिवाकर। তক্ষশিলা বৈদিক যুগের গুরুকুল থেকে পুরাণের আচার বিচার তীর্থ বার ব্রত যেমন করে কাল সমুদ্র থেকে জেগে ওঠে পর্বত, তেমনি করে জেগে উঠল তক্ষশিলা ভারতবর্ষের অভ্রংলিহ অহংকারের মতো। চাণক্য বিষ্ণুগুপ্ত তিরস্কার করছেন রাজা অম্ভিকে। মূর্খ, প্রতিবেশী রাজাকে পরাস্ত করতে তুমি বৈদেশিক গ্রীকদের বন্ধুত্ব কামনা করছো। বিশ্ববিদ্যালয়ের পাদপীঠে সযত্নে রাখা অর্থশাস্ত্রের পাতা পশ্চিমের আকস্মিক বাতাসে ভূর্জপত্রে কম্পন লাগে, উড়তে থাকে অক্ষরমালা। মগধ, কাঞ্চি, কোশল, সমতট, গান্ধার হয়ে পৌন্ড্র দেশ পর্যন্ত তড়িতে পৃষ্ঠাগুলি উদ্ধার করতে ছুটলেন ইতস্তত। একটি পৃষ্ঠা শিলাসন থেকে তুলতে গিয়ে দেখলেন শিলায় লেখা বর্ণমালা। স্বগৃহে পূজ্যতে মূর্খ, স্বগ্রামে পূজ্যতে প্রভু, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। হাসলেন চাণক্য। তার সামনের দিকের দাঁতগুলি তিনি নিজেই ঠুকে ভেঙেছেন। বিকৃত গহ্বর সেখানে, হাসিতে কেমন একটা ক্রূরতা। সেই গহ্বরেই তাবৎ ক্ষত্রিয় রাজত্ব ঢুকে যাবে। আর ক্ষত্রিয় নয়, এবার শূদ্র যুগ আসবে। ফিরে গেলেন 200 বছর আগের তক্ষশিলায়। পাণিনি অষ্টাধ্যায়ী পৃষ্ঠা খুলে ছাত্রদের পড়াচ্ছেন, ঢুকে যাচ্ছেন ভাষা আর ব্যাকরণে গভীর থেকে গভীরতায়। ওদিকে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র লিখে চলেছেন সহজ সরল ভাষায়। সহজ সরল ভাষায় জটিল থেকে জটিলতর দর্শন, জীব জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ জীবন্ত হয়ে উঠছে। চড়ক বসেছেন আয়ুর্বেদ নিয়ে। এক গাদা শেকড় বাকড় গাছ পাতা ছাল উদুখলের সামনে পড়ছেন আর লিখছেন অষ্টাঙ্গ সংহিতা, অষ্টাঙ্গ হৃদয়। এক রোগমুক্ত পৃথিবী চাই, এক সুস্থ পৃথিবী। সর্বে সুখী ভবন্তু, সর্বে সন্তু নিরাময়। নারী দেখে চমৎকার রোগ নির্ণয় করতে পারেন জীবক। মর্ম ও হৃদয়ের গভীরে যেতে পারেন চোখ বুজে। গৌথ বা শোথ ভালো করে দিচ্ছেন শত শত রোগীর। হঠাৎ একজন মণ্ডিত মস্তক মানুষ এলেন জীবকের কাছে, বসন তুলে দেখালেন নবাগত। ইস, এই যে নারী ব্রণ! শাস্ত্র এবার শস্ত্রের শরণাপন্ন। জীবক সেই মারণ ব্রণের চিকিৎসায় মগ্ন হলেন। সুস্থ করে তুলবেন যেমন করেই হোক। রোগীকে জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায়? পূর্বেই ছিল কপিলা বস্তু, বর্তমানে বৃক্ষ ছায়া। পিতার নাম? আমি সন্ন্যাসী। পূর্ব নাম বিস্মৃত। অবয়ব দেখে মনে হচ্ছে রাজকুমার। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি ঈশ্বর মানি না। বর্ণাশ্রম মানো? না। কাকে মানো? ধীরে ধীরে উঠে দাঁড়ালেন রোগী। আয়ত দুটো চোখ মেলে ধরলেন। তারপর বললেন, আত্মদীপ ভব, আত্মশরণেই ভব, নান্য শরণেই ভব। তক্ষশিলায়
এখন লক্ষ হীরার দ্যুতি। ব্রাহ্মণ্যবাদ এখন শতাধিক প্রশ্নের মুখে, বর্ণাশ্রম এখন প্রশ্নাতীত নয়। শ্রুতিযোগ্য বিধিকে সমালোচনার মুখে দাঁড় করিয়ে সংস্কৃতির বদলে পালি এনে সাক্ষ্য অমিতাভ দীপ্তমান। তারপর তক্ষশিলার আলো মলিন হয়ে আলো জ্বলেছিল নালন্দায়। বৌদ্ধ মহাবিহারের প্রতিটি কক্ষে অবলোকিতেশ্বরের ভাস্বর দ্যুতি। মহাস্থবির শীলভদ্র বলেছেন, তক্ষশিলার শেষ জ্যোতি আর্যভট্ট ছিলেন নালন্দায়, এক নতুন গবেষণায় মেতেছিলেন। সবাই মাতে পূর্ণ আবিষ্কারে, আর্যভট্ট শূন্য নিয়ে মজে। তারপর শূন্য থেকে শূন্যতায় চলে যাবে। মহাস্থবির শিলভদ্রের সামনে বসে এক শ্মশ্রুগুম্ফহীন পীতবর্ণের ছাত্র, চক্ষু নাতি দীর্ঘ, উদ্ধত হনু, অনুন্নত নাসা ছাত্রটি প্রাণপণে গুরুর ভাষা বোঝার চেষ্টা করছেন। শোনো বৎস হিউয়েন-সাং, নালন্দা শুধু কোনো বৌদ্ধ বিহার বা বিদ্যানিকেতন নয়। নগাধিরাজের গা বেয়ে যে সরস্বতী নেমে আসে, নালন্দা সেই প্রজ্ঞানগ। আমি এখন যে শিলায় বসার ধৃষ্টতা দেখাচ্ছি, এখানে বসতেন গুরু আর্যভট্ট, বসতেন মহান নাগার্জুন, বিশ্লেষণ করতেন শূন্যতা নিয়ে। আর তোমার ওই পীঠশিলায় বসতেন আর্যদেব, বসতেন চন্দ্রকীর্তি, বসতেন স্থিতধিতর্কবিদ ধর্মকীর্তি। এ এক দীপ্তি পরম্পরা। প্রতিটি কক্ষ থেকে ধ্বনি আসত, ওম মণিপদ্মে হুম। প্রবজ্জা সেরে, মাধুকরী সেরে দলে দলে ফিরত ভিক্ষুগণ। কণ্ঠের পূর্ণ স্বর পূর্ণ করত নালন্দার এই পাদপীঠ। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। শোনো হিউয়েন, এখানে বসেই বৌদ্ধ তার্কিক দিগঙ্গ মেতে উঠলেন তর্কে। তিনিই বৌদ্ধ তার্কিকতার প্রবক্তা, কখনো মহাযান, কখনো তন্ত্র, কখনো জাতক তত্ত্ব। ওহ, সেসব মধুময় সময়। হিউয়েন, এক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি আমরা। এখানকার প্রিয়তম ছাত্র অতীশ দীপঙ্কর বিক্রমশিলা বিহার ছেড়ে উত্তর পূর্বে তোমার দেশ পানে। আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি ভারতবর্ষ রক্তাক্ত হয়ে উঠবে। উত্তর পশ্চিম থেকে যারা আসবে ঘোড়ায় চড়ে, তারা নালন্দার এই বিশাল গ্রন্থাগার পুড়িয়ে রান্না করবে মাংসাদি। শত শত বৌদ্ধ ভিক্ষু নিহত হবে, ধ্বংস হবে নালন্দার স্থাপত্য। তারা জানে বিদ্যায় প্রশ্ন আসে, প্রশ্নে বিশ্বাসের ভিত নড়ে। তাই বিদ্যা চর্চার কেন্দ্র এই ভারতে থাকবে না। এত কথা বলে হাঁফাতে লাগলেন শীলভদ্র। ছাত্র হিউয়েন-সাং তার চরণ দুটি কোলে নিয়ে বসে আছেন। সূর্য অপসৃয়মান, এক বিধ্বংসী রুদ্র ঝড়ের পূর্বাভাস। কাশ মানে আলো, প্রকাশিত হওয়া, দীপ্ত হওয়া। কাশী বোধহয় সরস্বতীর আলোক বিনা। এসে বিদ্যানগর, যেখানে বরুণা নদী
আর ওশি নদী মিশেছে পতিতোদ্ধারিণী গঙ্গায়, তাই নগরের নাম বারাণসী। তাঁত নিয়ে বসে এক জোলা কাপড় বুনছে, মনে মনে গুনগুন করছে, রাম নাম রস ভিনি চাদরিয়া। পাশে একটা তালপাতায় লেখা, মুঝকো কাহা ঢুরে বন্দে मैं तो तेरा पास में, ना मंदिर में ना मस्जिद में ना कावा কৈলাস में। ব্রাহ্মণ্যবাদের তক্ষশিলা বৌদ্ধ শাস্ত্রের নালন্দা থেকে এবার বিদ্যা চর্চা কেন্দ্র সনাতন কাশী। দশাশ্বমেধের অদূরে দাঁড়ালে দেখা যাবে ছাই মাখা চণ্ডাল হরিশচন্দ্রকে, সামনে রোহিতাশ্বের শবদেহ, পাশে ক্রৌন্দসী শৈব্যা। খুব ভোরে দশাশ্বমেধ ঘাটে স্নান করতে নামেন চামার রবিদাস। চামড়া কারখানায় কাজ করেন আর গুনগুন করে গান করেন। ঘাট থেকে উঠে আসেন মানুষের স্পর্শ বাঁচিয়ে, তার চামড়া ধোয়া হাতে গঙ্গা হন সুচিতরা। রামচরিত নিয়ে বসে আছেন তুলসীদাস, কাণ্ডের পর কাণ্ড রম্য রাম কথায় গাঁথা। আর সময় নাই, সূর্য ঢলছে পাটে, শেষ করতেই হবে রামচরিত মানস। একদল ভক্তকে নিয়ে নানক বলছেন, চলো সবাই বিশ্বনাথের আরতি দর্শনে। শতপ্রদীপের আলোয় সে এক অভূতপূর্ব দৃশ্য। মন্দিরে পুরোহিতগণ প্রবেশে বাধা দিলেন। আপনি প্রবেশ করতে পারেন নানক, কিন্তু আপনার সঙ্গীগণ বিধর্মী বিজাতি, তাদের স্পর্শে বিশ্বনাথ কলুষিত হবেন। নানক বললেন, ওদের বাদ দিয়ে আমি পুণ্য চাই না। দশাশ্বমেধ ঘাটে এসে বসলেন নানক, মন বিষণ্ণ বিপর্যস্ত। এত দূর থেকে এসেও শতদ্বীপের আরতি দেখা হলো না। হঠাৎ আকাশে চোখ মেললেন নানক। এ কি, আকাশ জুড়ে লক্ষ লক্ষ তারার প্রদীপ! এত আলো দিয়ে কারা করছে মহারতি? ধন্য হলেন নানক। আকাশের থালায় প্রদীপ দেখে গাইলেন, গগনকে থালে রবিচন্দ্র দীপক বাণী। বহু শতক বছর পর এক বাঙালি কবি অনুবাদ করবেন, গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে। কাশ, কাশ মানে আলো। আলোয় আলোকময় করে প্রকাশিত বিদ্যানগর কাশী। শান্তিপুরের শাস্ত্রজ্ঞ পণ্ডিত অদ্বৈত আচার্যের সঙ্গে তীব্র তর্ক চলছে নবদ্বীপের ছোকরা বিশ্বম্ভর মিশ্রের। জ্ঞান বড় না ভক্তি বড়? অদ্বৈত ছাড়ার পাত্র না। শ্রীহট্ট থেকে নবদ্বীপ আসা এই প্রজ্ঞাশীল মানুষটি ন্যায়, ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, মীমাংসা সবেতেই দীপ্ত। কিন্তু হাঁটুর বয়সী ছেলেটার সঙ্গে পেরে উঠছেন না। আশেপাশে ভিড় জমে গেছে। সাত রঘুনন্দনের দলবল দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। শ্রীবাস আর হরিদাসের বিস্ময় গগনচুম্বী। অদ্বৈত আচার্যের মুখে মুখে তর্ক করে এমন পাণ্ডিত্য আর যুক্তির ধার কার আছে? শ্রীহট্ট বনাম নবদ্বীপের লড়াই, ও বাংলা আর এ বাংলা। বিশ্বম্ভরের দুই বন্ধু সঞ্জয় আর মুকুন্দ বলে চলেছে, বাঙাল বুড়োকে ছাড়িস না গৌড়, একেবারে কচু কাটা কর। মাধাই নামে এক নৈকস্য কুলীন পাশ দিয়ে যাচ্ছিল। মদ্যাসক্ত তামসিক শাক্ত যুবক বলেন, বস্তুমরা কাটে না বাবা, ওরা বনায়। তেফেরেঙ্গা গাছের নিচে বাবাজিকে এমন বনালে। এক বৃদ্ধ স্মিত হেসে বললেন, বিশ্বম্ভর বাঙালির বংশ, ওর বাবা মা শ্রীহট্টীয়।
গৌরপন্থীরা বললে, কে মশাই আপনি? বাঙাল দেখলে গৌর মস্করা করে, বাঙালির পিছে হুনার বাতি জ্বলতাছে, সেই গৌর বাঙাল হতেই পারে না। আরে আমি জানবো না? বৃদ্ধ বললেন, আমার নাম নীলাম্বর চক্রবর্তী, আমি নিমাইয়ের মাতামহ। ছোকরাগুলো চুপসে গেল। আশেপাশে এসে দাঁড়াচ্ছে বিশ্বম্ভরের বাল্য বন্ধুরা, বদ্যিপাড়ার মুরারি গুপ্ত, স্বরূপ দামোদর, কবি কর্ণপুর। নবদ্বীপের ঘাটে তখন শোনা যাচ্ছে মনসা মঙ্গলের গান, জলে ভাসছে বাঁশুরি পুজোর ফুল, কালী মন্দিরে ঢাক বাজছে, এখন বলি হবে। মাতাল গাজাল ধোঁয়ায় আচ্ছন্ন করছে আকাশ। ভদ্রজনেরা যাবে লক্ষ্য হীরার নাচ দেখতে। কুলার্নব তন্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছেন এক ভাঙর তান্ত্রিক। অদ্বৈতের সঙ্গে বিশ্বম্ভরের তর্ক কিন্তু থামছে না। এদিকে রাত বেড়ে চলেছে, গভীর গভীরতর রাত। জগন্নাথ মিশ্রের বিধবা স্ত্রী পুত্রবধূকে নিয়ে দাঁড়িয়ে আছেন দরজা ধরে আদরের নিমাইয়ের অপেক্ষায়। প্রাজ্ঞ অদ্বৈত পরাজয়ের মুখে, বুঝতে পারছেন বিদ্যাসাগর উপাধিধারী এ যুবক অপরাজেয়। লালপাড় শাড়ি পরিহিতা এক প্রৌঢ়া নিমাইয়ের মুখে তুলে দিলেন চাঁপা কলা। বললেন, অনেক চেঁচিয়ে নিশ্চয় খিদে পেয়েছে বাছা, একটু কিছু মুখে দাও, তারপর আবার তর্কে মাতো। প্রৌঢ়া অদ্বৈতের সহধর্মিণী সীতা দেবী। অবশেষে পরাস্ত হলেন অদ্বৈত। জয়ের অহংকারে বিশ্বম্ভর উজ্জ্বল। অদ্বৈত হাত জোর করে বললেন, তোমার জন্যই 50 বছর ধরে অপেক্ষা করছি বিশ্বম্ভর। নবদ্বীপের পূব আকাশ আলো করে সূর্য উঠছে, আলো ক্রমে আসিতেছে। আজ বাংলার এক মহান দিবস। বরিশাল জেলার কলসকাঠি গ্রামে ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায় 107 নম্বর বিবাহটি সম্পন্ন করে ইতিহাসে রেকর্ড করলেন মাত্র 55 বছর বয়সে। পরে অবশ্য সে রেকর্ড ভেঙে যায়, তার স্কোরবোর্ডে 120 বঙ্গভূমি জয়ধ্বনি দিয়ে উঠল। আর তখনই মেদিনীপুরের এক ছোকরা কলম ধরে লিখছেন বহু বিবাহ নিবারণের জ্বালাময়ী প্রবন্ধ। তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বৈধব্যের ভয় না করে মদন মোহনের 2 মেয়ে পড়তে গেল হেয়ার সাহেবের স্কুলে। ভুবনমালা আর কুন্দমালা 2 ছাত্রী নয়, অজস্র মুক্ত পাখি। পাখি সব করে রব, রাতি পোহাইল। রাত্রির অন্ধকার ফিকে হয়ে আসতে মেটে ব্রুজ থেকে দক্ষিণেশ্বর, গঙ্গার জলে সোনা গলা ভোরের আলো, আহির ভৈরব আলাপ করছে। এই তো কদিন আগে ব্যারাকপুরে গঙ্গার ধারে ফাঁসি হয়ে গেল মঙ্গল পাণ্ডের। কোম্পানির হাত থেকে শাসন গেল রানীর হাতে। আহারে, কত তোরা যে ভরসা পেল রানীর বিচার করবে। রাজধানী বেশি দিন রাখা যাবে না কলকাতায়। যেখানে স্কুল, তার কাছে রাজসভা না থাকাই ভালো। হিন্দু কলেজের চাতালে চলছে শাস্ত্র চর্চা।
শস্ত্র চর্চা এখানে চলবে না। রামমোহনকে মরতে হলো ব্রিস্টলে কয়েক বছর আগে। ডিরোজিও নেই, কলেজে ঠাঁই হয়নি তার। কিন্তু ইয়ং বেঙ্গল তো আছে। তালতলার চটি পায়ে বুক চিতিয়ে ছোটখাটো মানুষটি ঢুকছেন সংস্কৃত কলেজে। আর আছে বুলবুলির লড়াই, খ্যামটার নাচ, হাড়কাটা বিলাস, পক্ষীর গান আছে, বাগবাজারের ময়রা গাইছে নিধুবাবু টপ্পা। বিলোৎফেরত হতদরিদ্র ব্যারিস্টার এই সেদিন উঠে এলেন উত্তরপাড়ার জয়কৃষ্ণ মুখুজ্জের লাইব্রেরি থেকে বেনে পুকুরে। ভাঙা গলায় পাঠ করছেন রক্ষদল এবে ফিরিলা লঙ্কার পানে বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে। আর আদালত থেকে উঠে যাচ্ছে ফার্সি। বক্তব্যে দাঁড়িয়ে হাফিজ গাড়ি মুফতি মৌলাদের সামনে আহমেদ সাহেব বলছেন, মুঘল বাদশা রেঙ্গুনের কারাগারে বন্দি, বাচ্চাও ফিরবে না, ফার্সিও ফিরবে না, ইংরাজি শিখুন, ইংরাজি ইংরাজি। ভূগোল, ইতিহাস, জ্ঞান বিজ্ঞান কেরি সাহেব সদ্য বাংলা শিখেছেন। সরল কথ্য ভাষায় জেলে পাড়ায় বক্তৃতা দিচ্ছেন। উপস্থিত মাগি এবং মিনসেগণ, মিশনারিরা দলে দলে খ্রিস্টান করছে। ব্রাহ্মণদের সংখ্যা ভদ্র সমাজে হু হু করে বাড়ছিল। মুশকিল হলো শহর ছাড়িয়ে বহু দূরে এক নিরক্ষর পুরোহিতকে ঘিরে জ্বলে উঠছে জ্ঞানের মশাল। দলে দলে শিক্ষিত মানুষ ছুটছে দক্ষিণেশ্বরে, মহেন্দ্র মাস্টার থেকে মহেন্দ্র সরকার, ব্রহ্ম কেশব সেন থেকে পরম বৈষ্ণব বিজয় কৃষ্ণ, থিয়েটারের গিরিশ থেকে যুক্তিবাদী নরেন দত্ত। সারা কলকাতা হামলে পড়েছে জেলে রাসমণির দক্ষিণেশ্বরে। কেশব কোচবিহারে হিন্দু রাজার বাড়িতে মেয়ের বিয়ে দিতে বিতর্কিত। এই সেদিন আলিপুর জেনারেল হাসপাতালে মাত্র 49 বছরে চলে গেলেন দত্তকুলোদ্ভব কবিশ্রী মধুসূদন। তার অপবর্ণ ছেলেরা এখন রাস্তায় ভিক্ষা করে। এদের সাহায্যের জন্য কলম ধরেছেন গোলাপ সুন্দরী সুকুমারী, নাটক অপূর্ব সতী। অন্ধকার থাকতে গঙ্গার জলে পালকি সমেত চুবিয়ে আনা হচ্ছে বাবুদের বাড়ির বউকে। সেই গঙ্গার তীরে বসে জোড়াসাঁকোর জমিদার পুত্র গান গাইছেন। ওই বহাইল তিমির রাতে পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা জীবনে যৌবনে।